আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের পড়াবো রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের পাঠ 5-6। প্রথমে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। কোয়ান্টাম সংখ্যা কী? দেখো, আমরা জানি ইলেকট্রনগুলো কী করে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন শক্তি স্তরে সর্বদা অবস্থান করে। এখন যখন অবস্থান করে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ইলেকট্রন ঘূর্ণনের দিক, এগুলো নির্দেশ করার জন্য যে রাশিটি ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে আমরা বলতে পারি কোয়ান্টাম সংখ্যা কি? যে রাশি দ্বারা পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করা হয়, সেই রাশিসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। এখন কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? দেখো, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। সেগুলো আমাদের কি? 1 নম্বরে প্রধান কোয়ান্টাম সংখ্যা। একটা করে কোয়ান্টাম সংখ্যা বলি এবং সে সম্পর্কে আলোচনা করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, দেখো আমরা আগেই বলছি যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা মূলত কী প্রকাশ করে? শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এগুলো প্রকাশ করে। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমার শক্তি স্তরের আকার নির্দেশ করা যায়। তাহলে যে নির্দিষ্ট শক্তি স্তর, আমরা বলছি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান। এখন নিউক্লিয়াসের বাইরে যে নির্দিষ্ট শক্তি স্তর রয়েছে যাদের মধ্যে ইলেকট্রন আবর্তন করে, তাদের ক্রমিক সংখ্যাকে আমরা কি বলি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা কিছু বলি। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। আমরা 1 নম্বরে লিখি, একে কী দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। দুই নম্বর দেখো, এই n এর মানটা কি হবে? যে কোনো পূর্ণ সংখ্যা। n এর মান পূর্ণ সংখ্যা হবে। n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা আমার 1, 2, 3 ইত্যাদি হতে পারে। আর আমরা বললাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার বোঝায়। দেখো, n এর মান 1, যে আকারটা হবে, n এর মান যখন 2 হবে এর আকারটা আর একটু বড় হবে, 3 হলে আরও বড় হবে। তাহলে এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা অবশ্যই শক্তি স্তরের আকার নির্দেশ করা যাচ্ছে। আবার দেখো, n এর মানটাকে আমরা বলছি 1, 2, 3 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা। এখানে দেখো n এর মান আবার এই দ্বারাও অন্য কিছু প্রকাশ করা যায়। n এর মান যখন 1 হবে, n এর মান যখন 1 হবে তখন আমরা কি বলবো? কে শক্তি স্তর, কে শেল বা শক্তি স্তর। দেখো, কে শেল যখন 2 হবে পর্যায়ক্রমে আমরা যাব। কের পরে যে ইংলিশ যে অক্ষরগুলো আছে সেগুলো পরপর। কের পরে যখন 2 হবে এটা এল শক্তি স্তর বা শেল, 3 হলে এন, আর যখন আমার কী হবে? কে এল এন, যখন 4 হবে তখন এম বলবো আমরা। এই 4টে মোটামুটি জানলে আমাদের হবে কে এল এম এম এন। 1 হলে কে, 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন শক্তি স্তর। তারপর এই প্রধান শক্তি স্তর দ্বারা আমরা কি নির্দেশ করতে পারি? যে একটি শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। একটি শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। দেখো, আমরা বলবো যে একটি শক্তি স্তর বলতে আমরা যে কোনো শক্তি স্তর বলতে পারি। যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ 2n² এই সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এটি কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা
যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এখন যদি আমার বলে যে প্রথম শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা কীভাবে নির্ণয় করব যে প্রথম শক্তি স্তর মানে n এর মানটা তখন আমার কী হবে 1 হবে। তাহলে আমরা কী বলবো 2 × 1²। তাহলে 2টা ইলেকট্রন থাকতে পারে। এভাবে যখন 2 হবে 3 হবে আমরা মানটা বের করতে পারবো যে একটি শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। দেখো এই প্রশ্ন মান এইভাবেও আসতে পারে যে এখানে দেখো এল বলছি mn, প্রথম শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর না দিয়ে অনেক সময় কি করতে পারে যে কে শেল বা এন শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। আমার এমসিকিউর জন্য আমি বলছি, এমসিকিউতে তখন তো আমার বড় আকারে দেখানো লাগবে না যে এইটি এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, 2, 8, 18 এরকম 32 আমার দিতে পারে। তখন আমরা কি বলবো একটু এই n² এখান থেকে মানটা বসিয়ে দেবো। এম মানে 3, তাহলে এইখানে কী হবে 2 × 3², 18টি। তারপর n এর মান যখন 4 হবে তখন কী হবে 32টি হবে। এখানে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মানটা n greater than 4 যখন হবে, n এর মানটা আমার 4 থেকে বেশি হবে। বেশি হলেও কি হবে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 32 হবে, কারণ একটি শক্তি স্তরে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। সেই কারণে n এর মান যখন আমার 4 থেকে বেশি হবে তখন ওই শক্তি স্তরে আমরা বলবো 32টি ইলেকট্রন থাকবে। এটা আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা গেল। তারপরে দেখো আমাদের যেটা আসে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমার কী দ্বারা মানে ওইটা বলছি কক্ষপথের আকার, আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বলবো যে কক্ষপথের আকৃতি প্রকাশ করবে। কক্ষপথের ওইটাই আকার, এটা কক্ষপথের আকৃতি। কক্ষপথের আকৃতি প্রকাশ করে। তারপর দেখো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করছি n দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করব l দ্বারা, ছোট হাতের l। মুখী বলছি বিস্তারিত কম লিখছি। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করব l দ্বারা। দেখো এইখানে আরেকটা জিনিস মনে রাখবা, l এটা কিন্তু আমি বলছি ছোট হাতের l। আমার দেখো বড় হাতের l আছে, সেটা কিন্তু আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর। এই জন্যই ছোটো হাতের l এবং বড় হাতের l গুলিয়ে ফেলবা না। ছোটো হাতের lটা আমার কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, বড় হাতের l প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার একটা শক্তি স্তর, ঠিক আমরা ছোট হাতের l দ্বারা প্রকাশ করব। আর দেখো আমরা এখানে বলছি যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যায় পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রনগুলো যখন আবর্তন করে তখন এই যে শক্তি স্তর বলছি, শক্তি স্তরগুলো আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত থাকে। এই সেই উপশক্তি স্তরগুলোর আকৃতিই কিন্তু আমার এই সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে যে l এর মান হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানটা কেমন হবে, আমার হবে l এর মান 0 হইতে n-1 পর্যন্ত। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে আমি কিন্তু বলছি l এর মান 0 হতে n-1 পর্যন্ত। এই পর্যন্ত বলতে আমার কি বোঝাবো যে আমার l n-1 পর্যন্ত। দেখো n এর মান যদি আমার কত হয়, এই ক্ষেত্রে দেখো n = যদি 3 হয় তখন l এর মান আমরা কি বলবো n-1। n-1 মানে 3 - 1 = 2। তোমার মনে হতে পারে তাহলে মানটা 2, কিন্তু না, আমার এইখানেই বলছি
জিরো হইতে n-1 পর্যন্ত। তাহলে জিরো তো আমার অবশ্যই থাকবে। তাহলে এখানে এল এর মান কত হবে? এল ইকুয়াল টু, আমরা বলছি জিরো হইতে, জিরোটা থাকছে n-1 পর্যন্ত, তার মানে যেহেতু 2 হয়েছে, তার আগে কি আছে? 1 আছে, 1 2 পর্যন্ত বলতে আমার ওই সংখ্যা পর্যন্ত, আগের সংখ্যা সহ, মানে জিরোর থেকে শুরু করে আমার মাইনাস করার পর যে মানটা হবে সেই মানগুলো পর্যন্ত হবে। যখন n এর মান আমার 4 হয়, দেখো n ইকুয়াল টু যদি 4 হয়, তখন আমার l এর মান কত হবে? তখন দেখো l এর মান হবে 0 1 2 3। এবার আমরা জানি n-1 মানে 4 - 1 = 3। এখন আমরা বলছি যে কতগুলো উপশক্তি স্তর আছে। দেখো এই এর যে মান আমরা পেয়েছি 0 1 2 3, এখান থেকে কিন্তু ওই শক্তি স্তরের যে উপশক্তি স্তর রয়েছে তার সংখ্যা নির্দেশ করা যায়। এল এর মান যখন 0 হবে, এল এর মান 0 হলে তখন আমরা কি বলবো? সেটাকে যে কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত করা যায় বা অরবিটালে, সেগুলো। এল এর মান যখন 0 হবে তখন এটাকে আমরা বলবো এস অরবিটাল। তারপর এল এর মান যখন 1, তখন বলবো পি, 2 হইলে ডি, 3 হইলে এফ। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। আমরা বলেছি একটু আগে এল এর মান 0 1 2 3 হলে এস পি ডি এফ অরবিটাল। আর যেটা আমরা বলছি এইখান থেকে কিন্তু আমরা মানটা সরাসরি নির্ণয় করতে পারি। দেখো n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু কী হবে? 0। মানটা দেখো n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু অবশ্যই তখন 0 হবে, কারণ আমরা জানি l এর মান n-1। তো n-1 হলে 0, আর 0 সহজ হতো শুধু 0ই। আমরা বলছি যে কক্ষপথের আকৃতি বা উপশক্তি স্তর অরবিটালে যেগুলো থাকবে তার আকৃতি নির্দেশ করবে। তুমি দেখো এল এর মান 0, আর 0 মানে কিন্তু সরাসরি যখন ফিক্সড তখন কিন্তু এস অরবিটাল আমরা জানি। এখানে n এর মান 1, তাহলে যখন 0 হবে উপস্তরের সংখ্যা, দেখো আমার এই জায়গার সংখ্যাটা কয়টা? একটা। তাহলে এইখানে আমার উপস্তরের সংখ্যা কয়টা? একটি হবে। উপস্তরের সংখ্যা 1। n এর মান যখন 2 হবে তখন কি হবে? l এর মান দেখো আমরা বলছি 0 1, দুইটা মান পেয়েছি এখানে, তাহলে উপস্তরের সংখ্যা আমার 2। অনুরূপভাবে n ইকুয়াল টু 3 হলে মানটা l ইকুয়াল টু 0 1 2। তো এইখানে আমার উপস্তরের সংখ্যা 3টি হবে। উপস্তরের সংখ্যা দেখো কয়টি? 3টি। n ইকুয়াল টু 4 হলে l এর মান 0 1 2 3, তাহলে উপস্তরের সংখ্যা হবে 4টি। এইখানে দেখো আমরা l এর মান 0, উপস্তরের সংখ্যা 1টি, 2 হলে 2টি, 3 হলে 3টি, 4 হলে 4টি। এইখানে আমার কিন্তু n এর মান যা হচ্ছে উপস্তরের সংখ্যা আমরা সেই কয়টাই পাচ্ছি। এইখান থেকে এসপিডিএফটা আমরা বলতে পারি। দেখো একটা মান পেয়েছি, এস অরবিটাল কিন্তু একটাই, এর উপশক্তি স্তরের সংখ্যা আমার একটা, এসের কিন্তু কোনো ভাগ নেই। এস অরবিটালের আকৃতিও আমরা বলছি, এর আকৃতি প্রকাশ করে। এস অরবিটালটা আমরা জানি গোলাকার, গোলাকার বা ডিম্বাকার, এটি কিন্তু এস অরবিটালের আকৃতি। উপস্তরের সংখ্যাও কিন্তু আমরা এখান থেকেই ব্যাখ্যা করছি। এল এর মান 0, 0 হলে ফিক্সড এস অরবিটাল। আর সেইখানে দেখো কয়টা? উপস্তরের সংখ্যা 1টি, সেটাও কিন্তু এস অরবিটালের দেখো কোনো উপস্তরের সংখ্যা নেই, শুধু একটাই এস অরবিটাল। এখন n ইকুয়াল টু 2 হলে 0 1, তাহলে উপস্তরের সংখ্যা আমরা কয়টা পেয়েছি? 2টি পেয়েছি। তারপর আবার n এর মান যখন 3 হয়েছে তখন আমরা 3টি উপস্তর সংখ্যা পেয়েছি। 4 হলে 4টি। এইখান থেকে কিন্তু আমরা বলতে পারি l এর মান 0, তাহলে এইখানে শুধু কোনটা সম্ভব? কোন অরবিটাল? এস অরবিটাল সম্ভব। এখানে 0 1 এস অরবিটাল এবং পি অরবিটাল দুইটা সম্ভব।
এখানে 0 1 2 তিনটা অরবিটাল সম্ভব, এস পি ডি, এখানে এস পি ডি এফ চারটি অরবিটাল সম্ভব। তাহলে এখান থেকে কিন্তু আমরা এটাও শিখতে পারি যে কোন অরবিটাল সম্ভব, কোন অরবিটাল অসম্ভব। কোনো অরবিটাল সম্ভব বা কোনো অরবিটাল অসম্ভব সেটা এখান থেকে আমরা নির্ণয় করতে পারি। আমরা পরবর্তীতে এই সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, কোনো উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় করা যায়। আমরা যেমন প্রধান কোয়ান্টামের সংখ্যায় বলছি সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, এখানে আমরা কি বলতে পারি, কোনো উপশক্তি স্তরে, কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় বা কতটা অরবিটাল থাকতে পারে। এটা কিন্তু একবারে আমরা 12 + 1 দিতে পারি। 12 + 1 কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করা হয় 12 + 1 দ্বারা। দেখো, এস উপশক্তি স্তরের ক্ষেত্রে আমরা বলতে পারি এস উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা 2l + 1 মানে কত, 2। এস মানে কিন্তু আমরা বলছি সেখানে এল এর মান 0, 2 × 0 + 1 একটি অরবিটাল সংখ্যা। পি অরবিটালে অনুরূপভাবে আমরা দেখাই দিতে পারি পি অরবিটালে পি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল হতে পারে। পিতে দেখো উপশক্তি স্তরে এই সূত্রে 2l + 1, 2l + 1 তার মানে 2। দেখো, পি মানে কিন্তু আমরা বলে আসছি ফিক্সড, এগুলো আমাদের মনে রাখতে হবে। S0 P1 D2 F3 সেইটি যে পি মানে এল এর মানটা আমার কত, যখন আমাদের ফিক্সড করে দেবে তখন কিন্তু আমরা একটা মানই বসাবো, আর যখন n-1 কোন অরবিটালগুলো হতে পারে তখন কিন্তু আমরা সে 3টে হোক 4টে হোক সেগুলো বসাবো, কিন্তু ফিক্সড করে দিলে তখন একটা মানই বসাবো। এখানে ইন্টু পির মানটা আমার কত, 1 + 1, তাহলে 2 × 2 = 3, তিনটি অরবিটাল। অনুরূপভাবে আমরা ডি এফ এগুলো বের করতে পারি। ডি তেমন করতে হয়, একবারে বসিয়ে দিই। ডি মানে কিন্তু 2, এল এর মান 2 × 2 + 1 5টি। এপে আমরা পাবো 2 × 3, যেহেতু এপের ফিক্সড মান 3 + 1 = 7টি। এটাই কিন্তু আমরা এল এর ক্ষেত্রে দেখো একটা, এস এর ক্ষেত্রে একটি অরবিটাল, তার মানে দেখো আমার একটি হচ্ছে। পির ক্ষেত্রে 3টি পেয়েছি আমরা, px py pz 3টি মান। ডির ক্ষেত্রে আমার 5টি, এফের ক্ষেত্রে 7টি। এভাবে আমরা একটি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কত নির্ণয় করতে পারব। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই ক্লাস শেষ। সবাই ভালো থাকো।